একটা প্রবাদ আছে, সবাই আপনারা জানেন। সেটা কি? সেই প্রবাদটা হলো যে যারা দেখতে নারী তার চলন বাঁকা। অর্থাৎ যাকে দেখতে পারি না তার চলন বাঁকা। সে যত সুন্দর করে হাঁটুক না কেন, তার চলন বাঁকা। কথাটা কেন বললাম, মানে এই প্রবাদটা কেন মাথায় আসলো, হঠাৎ করে সামনে একটা খবর চলে আসলো, বাংলাদেশের একটা মিডিয়া, BDVS24 নাকি জানি, নাকি বাংলা ভিশন এরকম কিছু। তো তারা একটা খবর দিয়েছে, ট্রাম্পের শুল্ক আঘাতে বিপর্যস্ত রপ্তানি, ভারতের জুতা শিল্পে ভয়াবহ ধস। তো ভারতের জুতা শিল্পে ধস নামছে, ওই যে ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করছে। ভারত থেকে নাকি প্রচুর পরিমাণে জুতা রপ্তানি হতো আমেরিকাতে, তো এখন শুল্ক কত 50% ধার্য করছে, তাই না? তো তাই যদি হয় তাহলে ভারতীয় এই জুতার দাম তো এখন আমেরিকার মার্কেটে বেড়ে গেল, তাহলে অবশ্যই রপ্তানি বন্ধ হওয়ার উপক্রম হবে বা হয়ে গেছে অনেক ক্ষেত্রে হয়তো বা। তো তাই যদি হয় তাহলে উৎপাদনও তো কমাতে হবে, আর উৎপাদন যদি কমাতে হয় তাহলে কি করতে হবে? কর্মী ছাঁটাই করতে হবে, তাই না? হয়তো এমনও হতে পারে যে কিছু কিছু হয়তো ফ্যাক্টরি বন্ধও করে দিতে হতে পারে। এটা হলো ভারতের বিষয় আর কি। কীভাবে তারা মোকাবেলা করবে এটা তারা চিন্তা ভাবনা করবে। বাট এতে বাংলাদেশে তো খুশি হওয়ার কোনো কারণ নেই, কি আছে নাকি? জি না। ভারতের শিল্পে ধস নামুক অথবা শিল্পে উন্নতি হোক, তাতে বাংলাদেশের কী যায় আসে বলেন? তাহলে বাংলাদেশের মিডিয়া এই একটা ক্ষতিকর, মানে নেতিবাচক খবর আর কি, যেটা নাকি ভারতের জন্য একটা ক্ষতিকর আশঙ্কা, তো বাংলাদেশের মিডিয়াগুলো একেবারে সাড়ম্বরে উৎসাহ ব্যঞ্জকভাবে এই খবর প্রচারের অর্থটা কি? একটাই অর্থ, যারা দেখতে নারী তার চলন বাঁকা, অর্থাৎ ভারতকে এবং ভারতের হিন্দুদেরকে আমি দেখতে পারি না, অতএব তার চলন বাঁকা। এবং একই সঙ্গে আনন্দ, বিজাতীয় আনন্দ, মানে কি বলা যায়, অর্থাৎ অন্যের ক্ষতি দেখে পিশাচীয় উল্লাস, তাই না? চিন্তা করে দেখেন যে বাংলাদেশের কত ক্ষতি হয়ে গেছে এই শুল্ক মুল্ক ছাড়াই। ডোনাল্ড ট্রাম্প নাইলে কিছুদিন ধরে এই যে এই শুল্ক টুল্ক নিয়ে নানা ক্যালকিসিঙ্গা শুরু করছে আমরা জানি। বাট গত 5 আগস্টের অর্থাৎ 2024 সালের পর থেকে বাংলাদেশে কত শত শত হাজার হাজার শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে, তাই না? বাংলাদেশে এখন ব্যাপকভাবে চুরি, ছিনতাই, রাহাজানি বেড়ে গেছে। এটা বাংলাদেশের লোকজন বলে আর কি। তথাকথিত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে মানুষজন কিন্তু আসলে ভুলেই গেছিলো। অনেক ক্ষেত্রে মানুষ ঘর দুয়ার কিন্তু অনেক আলগা খোলা রেখে শুয়ে থাকতো, তেমন একটা সোর্স ওই অর্থে ছিল না। ভিখারি তো একেবারেই ছিল না। এখন নাকি বাংলাদেশে ব্যাপকভাবে ভিখারির প্রাদুর্ভাব ঘটছে, এবং একই সঙ্গে চুরি ছিনতাই এটা তো একেবারে নিয়মিত। চাঁদাবাজি তো একেবারে সর্বত্র। সাধারণ মানুষের জীবনে একেবারে নাবিশ্বাস উঠে গেছে। এই ব্যাপারে এদের কোনো মাথা ব্যথা নাই। কোথায় ভারতের জুতা শিল্পের কি হলো না হলো, এইটা নিয়ে তারা পৈশাচিক আনন্দে উল্লাসিত। তো এই হলো অবস্থা। বাংলাদেশের মানুষের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার দেখলে মাঝে মাঝে আমার মনে হয় যে এই যে মনোবিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে না, বাংলাদেশে তো আর করে টরে না, যারা নাকি পশ্চিমা দেশগুলোতে মনোবিজ্ঞান মানে সাইকোলজিক্যাল যে এরিয়া, তার মধ্যে যারা গবেষণা করে, আমার মনে হয় যে তাদের গবেষণার যাবতীয় ফর্মুলা তত্ত্ব এগুলো সব ফেল মারবে বাংলাদেশে। তারা যদি দল বেঁধে বাংলাদেশের মানুষের সাইকোলজিক্যাল কন্ডিশন বা স্টেটাস নিয়ে যদি গবেষণা করতে আসে, তারা আশ্চর্য হবে যে এই ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার মানুষের কীভাবে থাকতে পারে, আর যদি থাকে হাউ দে ক্যান বি কনসিডার্ড অ্যাজ হিউম্যান বিইং। আমার তো ভাই এরকমই মনে হয়। নিজের পাছায় পায়খানা সেটা সে দেখে না, অন্যের পাছায় পায়খানা আছে কিনা সেটা খোঁজ খবর নেয়, তাই না? তো এইটা হলো বাংলাদেশের মানুষের। এর সাথে আসলে অনেক ক্ষেত্রে ধর্মের সম্পর্ক যদি নাও থাকে, মানে আছে তো বটেই, বাট সব ক্ষেত্রেই যে ধর্মের সম্পর্ক আছে তা আসলে না। এইটি হলো বাংলাদেশের মানুষের আসলে ডিএনএগত সমস্যা।
বাংলাদেশের মানুষ ওই যে বাইরে থেকে যত ভোলা ভালা, যত সহজ সরল মনে হয় না, দেখবেন যে আগে অনেক কবি সাহিত্যিক অথবা বাইরের বিভিন্ন দেশের লোকজন বাংলাদেশে যখন বেড়াতে আসে, গাঁও গ্রামে যায়, তখন তারা বলে যে বাংলাদেশের গাঁও গ্রামের লোকজনের সহজ সরল যে মানসিকতা, এটা দেখে তারা বিমুগ্ধ হয়। হ্যাঁ, কিছুদিন এই সহজ সরল তথাকথিত সহজ সরল গ্রামবাসীর সাথে কদিন থাকুক না, বুঝবে ঝালে ঝাল নাকি আদায় ঝাল। বাইরে থেকে ভোলা ভালা সহজ সরল মনে হয়, হয়তো কথাবার্তার সময় অনেক ক্ষেত্রে সেটাই মনে হয়, কিন্তু এদের মধ্যে যে কী পরিমাণ মারাত্মক কুটিলতা এবং পরশ্রী কাতরতা এবং হিংসা, এইটা ওদের সাথে কয়েকদিন মেলামেশা করলেই বোঝা যায়। বাংলাদেশের মানুষের ভিতরকার এই যে ঈর্ষাপরায়ণতা, হিংসাপরায়ণতা, পরশ্রী কাতরতা, এইটা একেবারে সমস্ত লেভেল অতিক্রম করছে বলে আমার কাছে মনে হয়। বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি খুশি হয় কখন জানেন? ধরেন ভারতের কথাই বাদ দেন, মানে বাংলাদেশের ভিতরে কোনো গ্রামের মধ্যে একটা লোক সবচেয়ে বেশি খুশি হয় জানেন কোনটা? আপনাদের জন্য একটা ধাঁধা। তো যাই হোক, উত্তরটা দিয়ে দেয়, বাংলাদেশের একজন গ্রামের মানুষ অথবা শহরের যে কোনো মানুষ সবচেয়ে বেশি খুশি হয় তার প্রতিবেশীটার যদি ধ্বংস সাধিত হয়, মানে প্রতিবেশীর যদি বিশাল ক্ষতি হয়, তখন তার যে আনন্দ, ওরে বাবা! প্রতিবেশীর বাড়িতে হয়তো আগুন লাগছে, সে ঠিকই হয়তো দৌড়ে যাবে, হয়তো পানিও মারবে, হয়তো আগুন না নেবানোর চেষ্টা করবে, হ্যাঁ এটা করবে, বাট এর মনে যে তখন আনন্দ হবে, এটা দেখার মতো। আর সবচেয়ে দুঃখ পায় কখন জানেন বাংলাদেশের মানুষ? যখন প্রতিবেশী হয়তো উন্নতি করছে অর্থনৈতিকভাবে বা বিভিন্নভাবে, হয়তো আগে একতলা দালান ছিল, এখন 3 তলা বা 4 তলা 5 তলা হাঁকিয়ে দিয়েছে, তখন যে ভয়ঙ্কর দুঃখ সে পায়। আমার মনে হয় না যে পৃথিবীতে এই ধরনের পরশ্রী কাতর হিংসাপরায়ণ মানুষ পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা। যাই হোক, এই ধরনের মানসিকতার বহিঃপ্রকাশ হলো এই যে এই সাংবাদিকদের সংবাদ। কিন্তু তাদের উদ্দেশ্যে আমি একটাই বলতে চাই, সেটা হলো যে ভারত একটা বিশাল দেশ, তাদের 145 কোটি লোক, তাই না? বেশ কিছু ফ্যাক্টরিয়াতে আমেরিকাতে পণ্য রপ্তানি করে ঠিকই আছে, কিন্তু এখন শুল্ক বৃদ্ধির কারণে যদি এই পণ্যগুলো ওদের দেশে রপ্তানি বন্ধ হয়েও যায়, কিন্তু এদের আভ্যন্তরীণ মার্কেটই তো বড়, সেখানেই তো এরা এই মালগুলো চালাতে পারে। হয়তো একটু সস্তা দিতে হবে, কিন্তু তাই বলে একবারে রাস্তায় নেমে যাবে, পথের ফকির হয়ে যাবে, তারপরে হেরিকেন নিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবে, আমার সেটা মনে হয় না। কিন্তু এইটা এদেরকে কে বুঝাবে বলেন? তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।